ওলি আহমেদ যে অভিযোগটি করেছেন সেই প্রসঙ্গটি টেনে আপনার কাছে করতে চাই যে বিএনপি ক্ষমতায় এলে ৭০ অনুচ্ছেদ সংস্কারের কথা বললে এবার সংস্কারের আগেই রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভবিষ্যতে জুলাই সনদের সমঝোতা অনুযায়ী ৭০ অনুচ্ছেদ সংশোধন হবে। তাহলে সরকার কি এখন স্পষ্ট করবে যে সংস্কারের পর যদি সংসদ সদস্যরা কোন কোন বিষয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, যেটি অ্যাডভোকেট শিশির মনির সাহেব বলছিলেন, এটি নিয়ে যে ওলি আহমেদ তিনি যে অভিযোগটি করেছেন সেটি আপনি কি ভিত্তি দেখেন? আমি সর্বপ্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, আমি একটু আগে একটা কথা বলেছিলাম এবং শিশির মনিরও একটা কথা বলেছেন, লক্ষ্য করেছেন আপনি, যে জুলাইয়ের যে প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা, সেখানে এটা আর্টিকুলেটেড করা আছে যে বিএনপি এই জুলাই সনদ যখন বাস্তবায়ন করবে আর্টিকেল 70-র ক্ষেত্রে যে প্রস্তাবনা আছে এবং বিএনপি যেটা দিয়েছে অন্যান্য রাজনীতি অপেক্ষা, সেই জিনিসগুলো একটা মোটামুটি পর্যায়ে আছে। সংবিধান যখন সংশোধন হবে এবং এটা বিল আকারে যখন সংসদে আসবে, আলাপ আলোচনা করে এটাকে আরও রেশনাল করা বা এটাকে আরও সংযোজন বা বিয়োজন অথবা এটা আরও উদারভাবে উপস্থাপন করা, সেটাই সেই সময়ের ব্যাপার হবে। তো এটা নিশ্চিত আপনি দেখেন বিএনপি যখন টাইম অ্যান্ড অ্যাগেন বলে যাচ্ছে যে জুলাই সনদের যে সকল প্রস্তাবনায় আমরা সমর্থন করে স্বাক্ষর করেছি, দক্ষিণ প্লাজায় যে স্বাক্ষর করে যেটাকে আমরা স্বীকার করে নিয়েছি, সেখান থেকে বিএনপি সরবে না, তাহলে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা আশাবাদী হতে পারছি। সেই কারণে এই মুহূর্তে ৭০ অনুচ্ছেদ নিয়ে যদি কথা বলে, তাহলে যেটা শিশির মনি বলছে এবং আমিও তার সঙ্গে একমত, ৭০-এর সীমাবদ্ধতার বাইরে এই মুহূর্তে কোনো সম্মানিত সংসদ সদস্যের যাওয়ার কোনো সুযোগ ছিল না। এখন ওই কর্নেল ওলি সাহেবের গল্পটা, মানে উনি যেটা বলেছেন সেইটা আমার কাছে মনে হয়েছে কি এটা ছোট গল্পটা হলো এই যে প্রতিবেশী দুইটা পরিবার, এদের মধ্যে মারামারি হয়েছে। এক পরিবারে 4 জন লোক, আর এক পরিবারে 3 জন। তো যারা 4 জন তারা সংখ্যাগরিষ্ঠ হয়, 3 জন আলাদাকে মানে পিটিয়ে মোটামুটি আহত করে ফেলছে। তো এখন এক ভাইয়ের ছেলে এসে যখন দেখলো যে তার বাপ চাচারা আহত হয়েছে, তখন ছোট ছেলে বাপ চাচাকে সান্ত্বনা দিচ্ছে যে এই আমার ফুপুর যদি গোপ থাকতো তাহলে আমার বাবারাও আজকে 4 ভাই হইতো, অর্থাৎ তাইলে ওর ধারণা যে আর মাইর খাইতো না। তো কর্নেল ওলি সাহেবের বক্তব্য আমার কাছে ওই রকম মনে হয়েছে যে আজকে সংসদে বিরোধী দলের প্রার্থী হয়েছেন তিনি, বিরোধী দলের ভোটের শক্তি কতটুকু এটাও উনি জানেন। তারপর উনি কি করলেন, উনি দোহাই দিলেন একটা, যে যদি এই মুহূর্তে এই মুহূর্তে ৭০ অনুচ্ছেদ বলবৎ আছে এবং নির্বাচিত সম্মানিত সংসদ সদস্যরা এর বিরুদ্ধে যেতে পারবেন না, এটা জেনেই তো উনি প্রার্থী হয়েছেন। এখানে 247টা ভোট বিএনপির ছিল, সেখানে 8টি ভোট কিন্তু তারা বেশি পেয়েছে। এবং 8টি ভোট আপনি দেখেছেন তারা কারা, তারা নিরপেক্ষ যারা ছিলেন, তারা অর্থাৎ স্বতন্ত্র যারা ছিলেন, এবং আরও 2টা যারা জামাতের জোটের বাইরে শরিক দলের যারা ছিলেন। তো সুতরাং এখানে এটা খুব যুক্তিসঙ্গত। এখন কর্নেল ওলি যদি মনে করেন যে ৭০ অনুচ্ছেদ না থাকলে উনি রাষ্ট্রপতি হয়ে যেতেন, এইখানে মজার জিনিস হয়েছে কি, এটা একটা গেম ছিল। জামাত ইসলাম রাজনীতি দল হিসাবে, সংসদে বিরোধী দল হিসাবে তারা কর্নেল ওলিকে মনোনয়ন দিয়ে রাজনৈতিকভাবে কিছুটা তারা যোগ্যতার পরিচয় দিয়েছে। আর কর্নেল ওলি প্রার্থী হয়ে ঠিক উল্টোটা নিজে একটা অযোগ্য লোক, এটা সর্বশেষবারের মতো আবার প্রমাণ করলেন।